তোর ভালোবাসা করাচ্ছে রে সিটার। সাংঘাতিক বিষয় তো ভাই, মানে তোমার হাতে সত্যি সত্যি অস্ত্র। যাই হোক, একেবারে মন্দ লাগে না, কিন্তু তোমার এখন দেখতে লাগে কি জানো, ডাকু সুলতানা সিনেমার নায়িকার চেয়েও সুন্দর। হ্যাঁ খবরদার, খবরদার, কোন রকম বেয়াদবি করবো না। আমি যে কথা করছি সেই কথা মনোযোগ দিয়ে আগে শোনেক। আজকের পর থেকে তুই আমাকে আর ফোন করি ডিস্টার্ব দিবি না, আমার বাড়ির সামনে গিয়ে বসেও থাকবি না। আর যদি সেটা না করিস তাহলে পরে যে বন্দুক বন্দুক দিয়ে গুলি করে মাথার খুলে একদম উড়াই দিব। এই যে ভাই, ম্যাডাম কিন্তু সত্যি কথা কইছে, ম্যাডাম কিন্তু গুলি চালাবার পারে। তুই এত ফাইজলামি ভালো প্রেমিক প্রেমিকের মধ্যে তুই ফসাদ করে বাবা ধান্দাই দাও কা। শোনো মাই বিউটি কুইন, তোমার ভাইকে আমি যে কথা বলছি তোমাকে আমি একই কথা বলতে আছি। প্রেমিক কখনো গুলিকে ভয় পায় না, না নেভার ইম্পসিবল। করো গুলি করো, যত খুশি গুলি করো। তোমার ভালোবাসার গুলিতে আমার বুক ক্ষত বিক্ষত। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, ধরকে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। না না ম্যাডাম, কোন রকম উস্কানিতে পা দেবেন না ম্যাডাম। আপনি যদি গুলি করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি হয়ে যাবে। গুলি করবেন না ম্যাডাম। ওরে মাইন্ডের মাইন্ডের যা, আমার প্রেমিকে আমাকে গুলি করিয়ে মারবে? তুই এত সুন্দর সুমিষ্ট, মৃত্যুর কাছ থেকে তুই আমারে কিসের জন্য মাহরুম করতে চাও? করো গুলি করো। না না ম্যাডাম, করো গুলি করেন না ম্যাডাম। আমি জানি তুমি কখনোই আমাকে গুলি করতে পারবে না। করো গুলি করো, দেখি তোমার কত গুলি আছে। গুলি করবেন না ম্যাডাম। আমি জানি ওই ভালোবাসার হাত দিয়ে কখনো প্রেমিকার বুকে গুলি চালাতে পারে না। আমি জানি ওই ভালোবাসার হাত দিয়ে কখনো তুমি আমাকে গুলি করতে পারবে না। জানি তুমি আমার বুকে গুলি চালাতে পারবে না। ম্যাডাম, আপনি তো সত্যি সত্যি মার্ডার করে ফেলছেন ম্যাডাম। এটা কি করলেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি তো মার্ডার করে ফেলছেন। আরে ম্যাডাম, আপনার হাতের ছোঁই এত এত সঠিক হলো কেউ রে। আমি স্যারে কি জবাব দেবো? ম্যাডাম, এটা আপনি কি করলেন? আপনি তো মার্ডার করে ফেলছেন ম্যাডাম। কি করলেন আপনি? আমি না তো কইলাম গুলি করেন না, আর উস্কানি পা দিয়েন না, আপনি গুলি করলেন কেন ম্যাডাম? যাকা ম্যাডাম, বাঁচা গেছে, মরে নাই। এই সর্দার গোষ্ঠী কত ভয়ঙ্কর দেখিস, প্রকাশ্য দিবলকে একটা যুবক সাওয়ালের বুকের মধ্যে গুলি করে দিছে। আমিও তো তাকে অনেক আগে থেকে ওয়ার্নিং দিয়ে আসতেছিলাম। জুয়েল ভাই তো আমার কথা ক্লিয়ারই করে না। আর আপনারা যদি একটু সিরিয়াসে তাকে একটু সংযত করছেন, তাহলে পরে আজকাল এই ধরনের ঘটনার মুখোমুখি আমাদের হওয়া লাগতো না। জুয়েল কি এমন অপরাধ করেছে সে না হয় তাদের বাড়ির সামনে গিয়ে বসে থাকছে, সেজন্য কি তার বুকের মধ্যে গুলি করা লাগবে? আমি যতদূর শুনেছি, জুয়েল তো তাদের বাড়ির মধ্যে যেয়ে বসে থাকতো না, জুয়েল সরকারি রাস্তায় বসে থাকতো। এর জন্য কি গুলি মারতে হবে? রাস্তা কি গোলাপ সদরের বাপের নাকি? এত বছর পরে সাওয়ালটা বাড়িতে আসলো, এখন যদি ওর কিছু একটা হয়ে যায়, আমি ওর বাপ মার কাছে মুখ দেখাবো কেমন করিয়ে? আব্বা এত চিন্তা করবেন না তো, জুয়েল ভাইয়ের কিছুই হয় নাই, বুকে তো আর গুলি লাগে নাই, লাগেছে হাতে। সে এখন শঙ্কা মুক্তই রয়েছে। তুই তো সেখানে ছিলিই না,
তুই কিবা করে জানলি যে হাতে গুলি লেগেছে? তা আমি সাথে যাইনি কিসের জন্য তুই কিন্তু খুব ভালো করেই জানিস আব্বা। আমিও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, এখন রবিন একা একা কি দিয়ে কি করতেছে কি জানে তা। এই সর্দার গোষ্ঠী যে কাজটা করিছে, হ্যাঁ, প্রকাশ্য দিবালকে গুলির মতো ঘটনা ঘটাইছে, এর বিরুদ্ধে তো আমাদের একটা অ্যাকশনে যাওয়া উচিত। যেহেতু এটা গুলির ঘটনা, আমরা তো থানায় কেস করবেনই পারি। আর বাবা এইসব কি করতেন, কেস টেস করতে যাবেন কিসের জন্য? এসব কেস টেস করার দরকার নেই, এতে করে ঘটনার হিতে বিপরীত হতে পারে। কিসের জন্য হিতে বিপরীত হবে? গোলাপ সর্দার যে গুলি করেছে সেটা কি মিথ্যা? আর জুয়েল তো মরে যায়নি, সে নিজেই সাক্ষী দিবি। আরে বাবার এখানে সাক্ষীর বিষয় আসছে কিসের জন্য? শোনেন, দেখ জুয়েল ভাই অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও সে কি করেছে? দিনের পর দিন তাদের বাড়ির সামনে যায় বসে বসে থাকছে, হ্যাঁ করে টাকা থাকছে। তাদের বাড়ি কি মা বোন নেই? তারা তো এটা নিয়ে মাইন্ডও করবে পারে না আব্বা? কেরে মতি, তোর সমস্যা কি কত? জুয়েল আসবার পর থেকেই দেখতেছি যে তুই তাকে সহ্যই করতে পারতেছিস না। আবার এমন ভাবে গুলি করার পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছ, মনে হচ্ছে যে সর্দার বাড়ির উকিল হয়ে তুমি কোর্টে খাড়া হয়েছো। দেখছেন তো আব্বা, আমি ওই বাড়ির পক্ষ নিয়ে উকিল খাড়া হতে যাবো কিছুর জন্য? আমি শুধু বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছি। আর তাছাড়া কেস ফেস করতে হলে আমার মনে হয় জুয়েল ভাই ফিরে আসার পর তার মতামত নিয়ে করা গেল। আমার তো মনে হচ্ছে না জুয়েল ভাই এসব কেস কামানির মধ্যে যাবে। বডি বাদশা যাহা কবে সত্য কবে, গুলিটা আসলে কিডা করেছে? দোষটা আমারই স্যার। আমি যে কিসের জন্য আপা ম্যাডামের হাতে বন্দুকটা ছেড়ে দিলাম, আমার ভুল হয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দেন। পরে করছেন। আচ্ছা, চম্পা যে গুলি করলো, তা গুলি করা না শিখাইলো কিনা? সেটাও আমার আর একটা দোষ করতে পারেন। নিরাপত্তার খাতিরে আমি তাক বন্দুক চালানোর ট্রেনিংটা দিছিলাম। বাবা বাবা বাবা, তলে তলে এত কিছু হয়ে গেছে অথচ কিছুই টের পাই নেই। তোমার কি এই কথাটা তোমার স্যারকে জানানো উচিত ছিল না? আপা ম্যাডাম আমাকে শপথ করা ছিল আমি যাতে প্রকাশ না করি। আচ্ছা, বাটপাড়ের গায়ে কি সত্যি সত্যি গুলি লাগিছে? জি স্যার, আপা ম্যাডামের মাথা যে এত গরম আমি তো কল্পনা করতে পারি নাই। আমি তো ভাবছিলাম কাম সাইডছে, মার্ডার হয়ে গেছে মনে হয়। পরে অবশ্য উঠে দৌড় দিছে, গুলিটা হাতে লাগছে। চম্পার মাথায় কুবুদ্ধিটা কি জন্য আসলো সেটাই তো বুঝতে পারলাম না। আম্মা, এনে কোনো টেনশন করো না তো। আমার তো মনে হয় চম্পা ঠিক কামই করেছে। আর দুই একদিন যদি এখানে বসে থাকতো, ঠিক আমি নিজে যে গুলি করতাম। কারণ কথা সেটা না, গুলিটা যদি ওই বাটপাড়ের বুকে লাগতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। এটা তুই কি কথা কইস গোলাপ? যদি থানা পুলিশ হয়, বিশেষ বাড়ি যদি কেস করে? আম্মা, এনে কোনো চিন্তা করো না। কেস করলে করবি, কোনো লাভ নাই। কারণ ওরা কেস করার আগেই আমরা নারী নির্যাতনের কেস টুকিয়ে দেবো। শোনো বাচ্চা, বডি, কি কারণে গুলি করা হয়েছে, কিডা গুলি করেছে, এসব তথ্য এই কজনের বাইরের জন্য না পৌঁছে। খালি এখন একটাই কথা বলি, সেটা হলো আমাদের বোন চম্পা আত্মরক্ষার স্বার্থে, আত্মসম্মান রক্ষার স্বার্থে গুলি করতে বাধ্য হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এর বাইরে আর কোনো কথা প্রচার হবে না কিন্তু। ঠিক আছে না মা? দেখো তো কিছু আওয়াজ হলো। গুলি বন্ধু তাক করে দাও। স্যার কিচ্ছু না, বিলই। ও বিলই, আচ্ছা ঠিক আছে, থাকো ওইদিকে থাকো, বিলোর সাথে থাকো। আম্মা, আমি তো তোমার কইলেন কোন টেনশন নাই, কাগজপত্র সব রেডি করতেছি। উকিলের সাথে কালকে কথা কব। যাও শুয়ে পড়ো। কি হলো? আচ্ছা বসো, এত চিন্তা করো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে
একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হয়েছে ছোট ভাই, একটু কত? আমার যে কি হয়েছে সেটা আমি নিজেও কর পারতেছি না রে। ওরে ধর, ওরে ঠান্ডা কাপড় দেখেছিস? কিন্তু আমার তো তোকে দেখে মনে হচ্ছে না যে তোর জ্বর আসিছে। তুই শুধু শুধু কিসের জন্য জ্বর জ্বর করতেছিস? ওরে বোন, তোর যদি মনে না হয় তাহলে আমার কিছু করার নেই, তুই যদি আমাকে একা থাকবার দেবে। আচ্ছা ছোট ভাই, সত্যি করে একখান কথা কবি, বিশেষ বাড়ির কেউ কি তোকে মারধর করেছে? ওরে দুতি, তেমন কোনো ঘটনা না রে, এটা অন্য ধরনের আঘাত পাইনি রে, তুই বুঝবো না। অন্য ধরনের আঘাত? তাহলে এক কাম করি, বড় ভাই কই তোকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। ওরে দুতি, দিদি লাগতেছে করছি আপুরে, আমার দ্রুত কিছু করতে হবে না, আমাকে তুই একা থাকতে না। দেখ ছোট ভাই, বাড়ির পরিস্থিতি এমনিতেই কিন্তু মেলা গরম, গোলাগুলির ঘটনাটা মেলা দূর পর্যন্ত ছড়াই গেছে। এর মধ্যে তুই নতুন করে কোনো ঝামেলা তৈরি করিস না। আরে সর্দার বাড়ি থেকে পুলিশ আসে রে, সম্বাদ ধরে নিয়ে গেছে। কিসের জন্য যে সব বাইরে আমার একটা কাজ করতে গেল, একটা মানুষ বাইরে করে ফেললো। ছোট ভাই, এটাই তোর সমস্যা, সব সময় একবারে কথা কইস। শোন, বাড়িতে কোনো মার্ডার হয় নাই, গুলিখান হাতে লাগিছে, ওই লোক নিজেই উঠে পালাইছে। হাতে লাগবে বলে তো মার্ডার টু অ্যাটেম্প হয় রে, এটা একটা কেস হয়, একটা কেস হয়। তুই সবসময় বেশি বুঝিস, বুঝিস? নে ঘুমাই থাক। আরে এই ভুল এই দিনা গ্রামকে রহি দিল। জুয়েলের কোনো খবর পাইছো? পাইছি, মানে মরেনি, গুলি তো আসলে মাথায় বা বুকে লাগেনি, হাতে লাগিছে, এখন হাসপাতালেই আছে, চিকিৎসাধীন আছে। তোমাদের আত্মীয়, অথচ তোমরা কেউ সাথে গেলে না। রবিন এক যাওয়া লাগলো, সে নতুন জামাই, এটা কিরকম হইলো কত? না মানে রবিন নাকি নিজেই কইছে যে আর কারো যাওয়া লাগবে না, ওই যাচ্ছে। মানে এটা তো আসলে নিরাপত্তার স্বার্থে, বুঝতে পারিস তো? মানে যে পরিস্থিতি ছিল, যুদ্ধের মতো পরিস্থিতি ছিল না তখন। তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করলে, রবিনের নিরাপত্তা চিন্তা করলে না? ওরে বাবা, করলাম না, মানে রবিন নিজেই কইছে যে ওই যাচ্ছে, সমস্যা নেই, আমাকে কারো যাওয়া লাগবে না, ওর নাকি হাসপাতালে পরিচিত স্টাফ আছে। গোলাপ সর্দার জুয়েলে কিসের জন্য গুলি করলো, কিছু কি জানা গেছে? না মানে মতির মারফত যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে জুয়েল নাকি গোলাপগের বাড়ির আশপাশে ঘুরঘুর করতো, ওগে বাড়ির সামনে যেয়ে বসে থাকতো, এ নিয়ে গোলাপের সাথে বাগবিতণ্ডাও হয়েছে। তবে এটাও শুনলাম যে জুয়েল চেংড়াটা নাকি বাড়াবাড়ি বাড়াবাড়ি করলে একটা মানুষে গুলি করে দিবি। তোমরা কেউ থানায়ও গেলে না? না, থানায় যাবো মানে জুয়েল না আসলে তো ওর পারমিশন ছাড়া তো আর থানায় যায় লাভ নেই। মানে ও ফিরুক, তারপরে তো একটা ব্যবস্থা করতেই হবে, মানে হয় থানা পুলিশ, না হলে অন্য কোনো ব্যবস্থা। অন্য কোনো ব্যবস্থা মানেই তো মারামারি, যা ইচ্ছে তাই করবে। ভাগ্যিস আমি আমার বেটাকে এইখান থেকে সরাতে পারছিলাম, নালি পরে তো মারামারির একদম প্রথমে সে থাকতো, গুলিটা তার বুকেই লাগতো। তুই তো সাংঘাতিক মেয়ে রে সম্পা। আমি মনে করতাম এই বাড়ির মধ্যে মাথা গরম শুধু তোর বড় ভাইয়ের, এখন তো দেখতেছি তোর ভাইয়ের চেয়ে তোর মাথা বেশি গরম। কি করবো ভাবি, শয়তানে তো একের পর এক মাথা গরম করার মতো কাজ করেই চলতেছে। কত
কতদিন ধরে বাড়ির সামনে এসে সিন করতেছে, তার মধ্যে ফোনে আবার। তাই কয়ে তুই দিনই দুপুরে একটা সাওয়ালের বুকের মধ্যে গুলি করবো রে? গুলিটা তো বুকে লাগে নাই ভাবি, হাতে লাগিছে, তারপরেই দৌড় দিছে। কি সিমরির মাথা খারাপ হয়ে গেছে নাকি? গুলিটা বুকি লাগি নাই, তোর 7 জনমের কপাল ভালো। একবার চিন্তে করে দেখ, তোর হাত দিয়ে গুলি যদি ওই স্যাগনার বুকি লেগে ওই সামনে যদি জায়গায় মরে যেত, কি ভয়ঙ্কর কাণ্ডটা হতো। চিন্তা করার মতো মাথার অবস্থা তখন ছিল না ভাবি। কলম তো প্রত্যেক দিন আমাকে ফোন করে ডিস্টার্ব করে, আবার করছে আমাকে নাকি তার সাথে একা দেখা করা লাগবে, আর যদি একা দেখা না করি তাহলে পরে বাড়ির সামনে এসে আবার সিন করবি। তুই ফোন নাম্বারটা ব্লক করে দিতি, তাহলে তুই আমাকে সে করতি, তারপর দেখতাম ও কেবা করে সাহায্য করা লাগে। তুমিও তো তাক নিয়ে আর কি করতে, সেই জন্য রাগে তোমাকে জানাই না ভাবি। আচ্ছা তুই আমাকে সত্যি করে একটা কথা কত, তা তো গুলি করার বুদ্ধিটা কিটা দিছে কত? তোর ভাইয়ের বডি বাচ্চা? না না ভাবি, প্ল্যানটা আমিই করেছিলাম, তাই বাচ্চা আমার বন্দুক চালানো শিখে দিচ্ছে। বড় ভাই বড় ভাই বড় ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। এটা কি ধরনের কথা করছো বোন? তো ক্ষমা চাওয়া লাগবে কিছু জন্য, তুই একদম ঠিক কাম করিস। গুলিটা যদি ওই হারামজাদার বুক বরাবর লাগতো তাহলে পরে আমি বেশি খুশি হইতাম। তুমি কি কথা করছো গোলাপ সর্দার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিক আছে, আমি সুস্থ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই কথাটা করছি। তুই একটা কামের কাম করিস, আমাকে এই সর্দাবাড়ির জন্য তুই একটা বিজয় সিনা নিয়ে আসু, সেজন্য তোকে মেলা মেলা থ্যাংক ইউ। ঠিক আছে, মানে ওই বিশেষ বাড়ির কিছুদিনের অত্যাচারে আমি মানসিকভাবে মোটামুটি ভেঙেই পড়েছিলাম। এটা একটা দরকার ছিল, খুবই দরকার ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশেষ বাড়ির জন্য এটা হচ্ছে একটা মানে চরম একটা মেসেজ, মানে একটা সংবাদ গেল, ওরা তাতে ভয় পাবি, দমে থাকবি। তুই কোনো টেনশন করিস নি, আমি তোর সাথে আছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ভালো করে ঘুমা। বাহ, গুন্ডাকার দারুণ সাহসী একটা কাম করেছে। একদম যদি পাঁচর বরাবর যদি একটা গুলি ঢুকে দিতে পারতো, হাজলিম করার জায়গা পায় না। না এখন যদি বিশেষ বাড়ির লোকজন অ্যাটেম্প টু মার্ডারের মামলা করে দেয় তোমার বোনের নামে, তোমার বোনিক এক গাড়ি পুলিশ এসে ধরে নিয়ে যায়, সেটা কি নিজের চোখে দেখতে পারবা? আপন বড় ভাই হয়ে যদি দেখতে পারো, তাহলে তোমাদের মতো পাগল আমি আমার জীবনে আর কোনোদিন দেখিনি। আমিও পাগল হয়ে যাব, আমি থাকবো না, আমি চলে যাব পাগলের গোষ্ঠী। আব্বা, আর কতক্ষণ রাত জায়গায় বসে থাকবেন? শরীর খারাপ করবেন তো, প্রায় ঘুমা পড়ান গা। আরে খবর না নিয়ে শুয়ে পড়লি কি আর ঘুম আসবিনি? তো কলাম রবিনাকে একটা ফোন করে খোঁজ নে কি অবস্থায় আছে, করিস নি কি জন্য? রবিনাকে সব ফোন টোন আমি করতে পারবো না। কে পারলি টিয়া কর না ফোন করতে। তোর কাক ফোন করা লাগবে না, নাম্বারটা দে, আমি আবার ফোন থেকে ফোন করবো। এত অস্থির হইস না তো আপা, পেলাম না কিছু হয় নাই। গুলি কেন হাতের পাশ দিয়ে চলে গেছে, কিছু হবি না। এই গুলি খান হাতের পাশ দিয়ে চলে গেছে, তুই কি দেখিস? না দেখি নাই, তবে আমি শুনেছি। দেখে নাই, শুনিস? কিরে তুই যে কলি ওর হাতে গুলি লাগিছে, তো মাথায় ব্যান্ডেজ কে? পাগল মানুষের মাথায় ব্যান্ডেজ থাকবে না, কোনে থাকবে? বন্দুক দেখলি কয়ে দিবে না যে এই বন্দুকের থেকে গুলি বাইর হয়েছে কি হয় নাই? আমরা তো অ্যাকশন নিবেরই চাইছিলাম, এই জুয়েলি আমাকে নিষেধ করেছে। যদি সাক্ষীর দরকার হয় আমি তোকে জানাবো। সব সময় তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে থাকতে সদা প্রস্তুত আছি। জুয়েল ভাই বারবার ডাক্তারের করছে যে আমার মাথায় ব্যান্ডেজ করে দেওয়া লাগবে। তোমার কয়টা গুলি করেছিল? একটা ওয়ান শুট। কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।